সতর্কতা জারির পরও বাংলাদেশে নিরাপদ বোধ করছেন বিদেশি নাগরিকরা। চাপ হিসেবে দেখছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরাও। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার নতুন ষড়যন্ত্র করছেন খালেদা জিয়া। বিদেশিদের হত্যা তারই অংশ বললেন প্রধানমন্ত্রী। রংপুরে জাপানি নাগরিক হত্যার ঘটনায় তদন্ত কমিটির বৈঠক। বিএনপি নেতা বিপ্লবের রিমান্ড বাতিল, ছেড়ে দেয়া হয়েছে রাজশাহী থেকে আটক দুইজনকে। সুন্দরগঞ্জে এমপি লিটনের গুলিতে আহত সৌরভের পরিবারের দিন কাটছে আতঙ্কে। চিকিৎসা ব্যয় ও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। এবং যশোরে পুলিশের হাতে আটকের পর রেললাইন থেকে আওয়ামী লীগ কর্মীর লাশ উদ্ধার। অভিযোগ স্বজনদের, নির্যাতনের কথা অস্বীকার পুলিশের। প্রবাসী সময়ে সঙ্গে আছে আমি তানজিমুনিয়াত। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও নিজেদের নিরাপত্তা নিয়ে মোটেও চিন্তিত নন বাংলাদেশে বসবাসরত সেসব দেশের নাগরিকরা। নিজ নিজ কর্মস্থল সহ সারা দেশেই নির্বিঘ্নে চলাফেরা করছেন বলে জানিয়েছেন তারা। এদিকে বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বসবাসরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা বিধানে কোনো ত্রুটি রাখা হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 28 সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশানে গুলি করে হত্যা করা হয় ইতালীয় নাগরিক তাভেলা সিজারকে। এ ঘটনার 2 দিন পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বাংলাদেশে বসবাসরত মার্কিনী সহ পশ্চিমা দেশগুলোর নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে যুক্তরাষ্ট্র। কিন্তু এর রেশ কাটতে না কাটতেই আবারও বিদেশি হত্যা। এবার কোনো পশ্চিমা নাগরিক নয়, হত্যার শিকার হন জাপানি নাগরিক অনিও হোশি। পরপর 2 বিদেশি হত্যার পর নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসে বাংলাদেশ সরকার। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিরাপত্তার বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবগত করা হয় বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের। সবশেষ শুক্রবার আবারও বাংলাদেশে বসবাসরত নিজেদের নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করে যুক্তরাজ্য। তবে যাদের জন্য এত উদ্বেগ, বাংলাদেশে বসবাসরত সেই বিদেশি নাগরিকরা বলছেন নিরাপত্তার কোনো শঙ্কা বোধ করছেন না তারা। With everything that's happened in the past week recently, I think this is more a case of just random violence, like bandits, something like this. I don't think there's any connection to any international terrorism or anything like that. I think even the statistics show the crime rate much lower here in Bangladesh than it is in the United States. When I arrived 6 weeks ago, I felt more secure than I do today. I felt perfectly secure then. I think my feeling now has changed somewhat. I think if you're going to be unsafe, you're going to be unsafe anywhere. এদিকে বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বসবাসরত নাগরিকদের নিরাপত্তা বিধানে কোনো ত্রুটি রাখা হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। তারা তাদের নিজস্ব আঙ্গিকে যদি তারা নিজস্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে, নিজস্ব নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে, সেটা ভালো, কোনো অসুবিধা নেই। সব দেশে ক্রিমিনাল আছে এবং সেই ক্রিমিনালদেরকে বের করে বিচারের ব্যবস্থা করা এটা সরকারের দায়িত্ব। এই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত পরিশ্রম করছে, আন্তরিক চেষ্টা করতেছি আমরা। আমাদের চেষ্টার আন্তরিকতার কোনো রকম ত্রুটি নেই। পুলিশ প্রধান আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে শুধু বিদেশি নাগরিক নয়, দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে তার বাহিনী। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাজ্যের নাগরিকদের চলাফেরার বিষয়ে দ্বিতীয়বার সতর্কতা জারি করা সরকারকে চাপে রাখার কৌশল বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে তারা বলছেন, যে কারণেই সতর্কতা জারি করা হোক না কেন, বিদেশিদের নিরাপত্তা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের সঙ্গে জড়িত হওয়ায় সরকারের উচিত গুরুত্বের সঙ্গে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। এহসান জুয়েলের রিপোর্ট। শুরুটা ক্রিকেট দিয়ে। ঢাকায় অস্ট্রেলিয়া দলের না আসা, একই সময়ে পশ্চিমা বেশ কয়েকটি দেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে নোটিশ জারি এবং সবশেষ ঢাকা ও রংপুরে 2 বিদেশি নাগরিক খুন। ঘটনার পরপরই বিদেশি কূটনীতিকদের আমন্ত্রণ জানিয়ে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। পরে আলাদাভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। দফায় দফায় বৈঠক আর আশ্বাসের পর ধারণা করা হচ্ছিল কিছুটা শিথিল হবে নিরাপত্তা নোটিশ। উল্টো শুক্রবার দ্বিতীয় দফা নোটিশ দিয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করে যুক্তরাজ্য।
বিদেশিদের এইসব তৎপরতার উদ্দেশ্য নিয়ে ভিন্ন মত পররাষ্ট্র বিশ্লেষকদের। আবার একটা সতর্কতা অবলম্বন জারি করা যেতে পারে, কারণ এমন কোনো পরিস্থিতি এখানে সৃষ্টি হয়নি। তাহলে প্রশ্নটা উঠতে পারে ফায়দাটা কি, তাদের স্বার্থটা কি? এখানে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করে জঙ্গিবাদটাকে চাঙ্গা করছে, এটা দেখিয়ে হতে পারে একটা শক্তি চাচ্ছে বাংলাদেশ অ্যালায়েন্সে যোগ দিক, প্লাস সোফা চুক্তি স্বাক্ষর করুক, আকসা চুক্তি স্বাক্ষর করুক। কোন পরিপ্রেক্ষিতে একটি বিশেষ দূতাবাস বা একটি বিশেষ রাষ্ট্রের এমবাসি সতর্কতা জারি করছে সেটা তারাই হয়তো ভালো বলতে পারবেন, কিন্তু তাদের কাছে হয়তো সুস্পষ্ট কোনো ইন্টেলিজেন্স যদি থেকে থাকে, তারা সতর্কতা জারিটা করে আমরা আমাদের টিপস অ্যান্ড ট্রিক্সে থাকবো, আমরা খুব কেয়ারফুল থাকবো। আমি এটাকে বলবো না যে এটা প্রেসার ক্রিয়েট করা বা উদ্দেশ্য যাই হোক, আশিকা ইরশাদ মনে করেন সরকারের উচিত গুরুত্ব দিয়ে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করা। কূটনৈতিক মহলে যারা থাকেন তাদের নিরাপত্তাটা কিছুটা একটা স্পর্শকাতর একটা বিষয়, যেহেতু এটার সাথে আন্তঃরাষ্ট্রীয় ব্যাপারগুলো জড়িত থাকে। এটা সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করে স্পষ্ট একটা মানে কমিউনিকেশন চ্যানেল ওপেন থাকা উচিত। যদি আস্থার সম্পর্ক না তৈরি হয় তাহলে এই তৃতীয় পক্ষ এটা থেকে সুবিধা নেবে এবং জঙ্গিবাদকে কেউ প্রমোট করবে, ফিনান্স করবে, এই বিষয়গুলোকে উস্কে দেওয়ার জন্য। দুই বিদেশি খুনের সুষ্ঠু কিনারা না হলে দেশকে অস্থিতিশীল করতে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে বলে মনে করেন তারা তাদের স্বার্থ হাসিল করবে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর গুলশানে কূটনৈতিক পাড়ায় শনিবার যৌথ নিরাপত্তা মহড়া দিয়েছে পুলিশ, ডিবি ও সোয়াতের সদস্যরা। মহড়ার অংশ হিসেবে গুলশানের কনকর্ড পুলিশ প্লাজার সামনে থেকে একটি র্যালি বের করা হয়। এতে অংশ নেয় নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য। পরে গুলশানের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মার্কিন দূতাবাসের সামনে এসে শেষ হয় সে র্যালি। র্যালি শেষে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মারুফ হাসান খান জানান, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের মাঝে কর্মোৎসাহ ও গুলশান এলাকায় অবস্থানরত বিদেশি নাগরিকদের ভীতি কাটাতে তারা এই র্যালি আয়োজন করে। বাংলাদেশে বিদেশি নাগরিক হত্যাকাণ্ডে সরাসরি বেগম জিয়াকে অভিযুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করতে নতুন ষড়যন্ত্র করছেন বিএনপি নেত্রী। গণভবনে 5 জেলার আইনজীবী সমিতির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, দেশ যখন আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করে তখন বিএনপি নেত্রী অন্তর্জালায় ভোগেন। পেশাগত দায়িত্ব পালনের সুযোগ সুবিধা বাড়াতে নতুন ভবন নির্মাণ, লাইব্রেরিতে নতুন বই সংযোজন সহ বেশ কিছু প্রস্তাব প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন চট্টগ্রাম, বরিশাল, রংপুর, গাজীপুর আর গোপালগঞ্জের আইনজীবী সমিতির নেতারা। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে সবার আগে। যে কোনো অন্যায় হলে সঙ্গে সঙ্গে তার বিচার হবে, ন্যায় বিচার মানুষ যেন পায় সেটা নিশ্চিত করা। আলোচনায় উঠে আসে রাজনৈতিক প্রসঙ্গ। শেখ হাসিনা বলেন, সরকার উৎখাতের নামে বছরের শুরুতে বিএনপি জামাত নির্বিচারে মানুষ পুড়িয়ে মেরেছে, আর তাতে কাজ না হওয়ায় এখন বিএনপি নেত্রী বিদেশে বসে ষড়যন্ত্র করছেন। দেশে থেকে দেশের মানুষ হত্যা করেছেন, বিদেশে থেকে ওদিকে লবিস্ট রেখেছে, নানা ধরনের অপপ্রচার এবং একটা প্যানিক ছড়ানো, আর বিদেশে বসে বসে বাংলাদেশে বিদেশিরা যারা আছে তাদের হত্যা করে বিদেশিদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা। উনি দেশে থেকে দেশের মানুষ মারেন আর বিদেশে থেকে দেশে যারা বিদেশি মানুষ তাদের মেরে ওনার আন্দোলন। সব ষড়যন্ত্র থেকে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আর যখনই আমার দেশের কোনো উন্নতি হয়, দেশ যখন আন্তর্জাতিক পর্যায়ে সম্মানজনক অবস্থানে যায়, তখনই কিন্তু এই বিএনপি, জামাত, জোট এদের কিন্তু একটা অন্তঃক্রিয়া শুরু হয়েছে এবং দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এরা উঠে পড়ে লাগে এবং তার জন্য খুন করা, নানা ধরনের ধ্বংসাত্মক কার্য করা, যা যা করার তারা তা করতে চেষ্টা করে। এই জন্য জনগণকে সচেতন থেকে এই ধরনের কার্যকলাপ যাতে না হয় এ ব্যাপারে সকলের সহযোগিতা আমি কামনা করি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই। তিনি বলেন, আগামী দিনে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করাই তার সরকারের লক্ষ্য। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বিদেশি নাগরিক হত্যার সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা খোঁজার বিষয়টিকে অবিশ্বাস্য ও হাস্যকর বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিএনপিকে হেয় করতেই সরকার মিথ্যা প্রচারণা চালাচ্ছে।
এরশাদ বিরোধী আন্দোলনে নিহত জেহাদ স্মরণে শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আমাদের দেশের যারা এখন ক্ষমতায় আছেন তারা দেশের মানুষকে মূর্খ ভাবেন কিনা জানি না, কিন্তু অবিশ্বাস্য সব কথা বলেন। জামাতের সঙ্গে জড়ায়া বিএনপির সম্পর্কে কোনো না কোনো কথা বলতেই হবে। প্রধানমন্ত্রী বলেন বিদেশ থেকে ফিরে এসে কোনো খবর না নিয়েই যে বিদেশি হত্যার সঙ্গে বিএনপি জামাত জড়িত। এখন ভারতীয় গুপ্তচর সংস্থা রিপোর্ট করেছে যে সঙ্গে জামাত জড়িত থাকতে পারে। এখন প্রধানমন্ত্রী বলা যায় না, হয়তো তার মতামত বদলাতেও পারে, কিন্তু তারপরও হয়তো বিএনপির কথা বলতেই থাকবে। যে কোনো প্রকারে বিএনপিকে হেয় করার চেষ্টা তাদের। প্রবাসের সময়ে আরো থাকছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৫ কেজি স্বর্ণের বার সহ ৩ মালয়েশিয়া নাগরিক আটক। এবং ডেঙ্গু জ্বরে আক্রান্ত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফির শারীরিক অবস্থার উন্নতি, চিকিৎসকরা জানালেন ৭ দিনের মধ্যেই বাড়ি ফিরতে পারবেন। রংপুরে জাপানি নাগরিক কোনিও হোশি হত্যার ঘটনায় বৈঠক করেছে তদন্ত কমিটি। তবে এখনো পর্যন্ত এই মামলার কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। এদিকে বিএনপি নেতা রাশেদুন নবী খান বিপ্লবের রিমান্ড বাতিল করে কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়া এই ঘটনায় রাজশাহী থেকে আটক 2 ব্যাংক কর্মকর্তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। মানিক সরকারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে টেস্ট রিপোর্ট। শনিবার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু তালেব বিএনপি নেতা রাশেদ উন নবী খান বিপ্লবের রিমান্ড বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে এর আগে বুধবার বিপ্লবের স্ত্রী শিরিন আক্তার রিমান্ড বাতিলের জন্য আদালতে আবেদন করলে তা বাতিল করে দিয়েছিলেন আদালত। তদন্তকারী পুলিশ কর্মকর্তা যদি একটা আবেদন করেন 10 দিন বা 5 দিন বা 2 দিন, কোর্ট যদি অ্যালাউ করেন তো সর্বোচ্চ যে সময়টা মঞ্জুর করবে সেই সময়টা পুলিশ তাদের হেফাজতে রাখতে পারবে। কিন্তু তার আগে যদি তদন্তকারী কর্মকর্তা মনে করেন যে আমাদের জিজ্ঞাসাবাদ সমাপ্ত হয়ে গেছে, আর জিজ্ঞাসাবাদের কোনো দরকার নাই, তাহলে যে কোনো সময় ফেরত দিতে পারেন। তো বিপ্লবের ক্ষেত্রে তাই করছে। এদিকে শুক্রবার রাতে জাপানি নাগরিক হত্যার ঘটনায় জড়িত সন্দেহে রাজশাহী থেকে আটক 2 জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। জাপানি নাগরিক হত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটি দুপুরে ডিআইজির কার্যালয়ে বৈঠক করে। পরে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন উপমহাপরিদর্শক। আসলে তদন্ত একটি অনেক বড় বিষয়, এগুলো একদিনই বা 1 ঘন্টায় কিন্তু শেষ করার মতো নয়। আর যেহেতু এটি একটি হত্যা ঘটনা, এখানে অনেক কিছু আমাদেরকে মিলিয়ে দেখতে হয়। তথ্য উপাত্ত কালেকশন করা এবং সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা একটু সময়ের ব্যাপার। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি যাতে এটা সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা যায়, এবং অবশ্যই আমরা এটা বলতে পারি অত্যন্ত আস্থার সাথে দৃঢ়ভাবে যে আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, এবং হয়তো তদন্ত কাজটা যাতে সুষ্ঠু হয় সে ব্যাপারে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে। 3 অক্টোবর জাপানি নাগরিক কোনিও হোশি রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। পরে সেদিনই জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করা হয়। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। গাইবান্ধার সুন্দরগঞ্জে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের ছোড়া গুলিতে আহত সৌরভের পরিবার এখনো দিন কাটাচ্ছে আতঙ্কে। সন্তানের চিকিৎসা ব্যয় বহনের দুশ্চিন্তার পাশাপাশি সংসদ সদস্যের ভয়ে পরিবারটি অসহায়। এদিকে চিকিৎসকরা বলছেন শারীরিকভাবে সুস্থ হলেও সৌরভের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। ওবায়দুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। সৌরভ সুন্দরগঞ্জের সুন্দর আবহাওয়ায় সাত সকালে বেরিয়েছিল প্রাতঃভ্রমণে। রাস্তায় হাঁটতে হাঁটতে সামনে পড়ে লাল রঙের একটি গাড়ি। কোনো কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে থাকা সংসদ সদস্যের পিস্তল থেকে উড়ে আসে বুলেট। গুলিবিদ্ধ সৌরভ দুপায়ে বুলেটের যন্ত্রণা নিয়ে 7 দিন ধরে চিকিৎসাধীন রংপুর মেডিকেল কলেজে। গুলিবিদ্ধ সন্তানকে নিয়ে নিরাপত্তাহীনতার পাশাপাশি সৌরভের দিনমজুর বাবা মা এখন চরম অসহায়। আজকে যদি এমপি না হয় সাধারণ লোক হইতো এতদিন গ্রেপ্তার হতো। তার টাকা পয়সা আছে বিধায় গ্রেপ্তার তার পুলিশ বাহিনী করতে পারেনি। আমার সাথে কেন আক্রোশ থাকবে? আমার বাচ্চাকে নিয়ে আমি আগের মতো যেন বাসায় থাকতে পারি, এও বিচার আমি প্রধানমন্ত্রীর কাছে যাই।
একজন সংসদ সদস্যের এমন কাণ্ড চরম বর্বরতার বহিঃপ্রকাশ বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। এই ধরনের বর্বরচিত কাজে আমাদের মাননীয় সংসদ সদস্য তারা যদি অংশগ্রহণ করেন তাহলে এদেশে আইনের শাসন কতটা পিছিয়ে আছে সেটি প্রকটভাবে ফুটে উঠছে। আর চিকিৎসকরা বলছেন শিশু সৌরভ এখন অনেকটা শঙ্কামুক্ত, তবে পায়ের ক্ষত শুকালেও তার মন থেকে আতঙ্কের দাগ মুছবে না সহজে। লাকিলি তার ওইটা হয়নি, লাকিলি সেফ সাইড দিয়ে লেগে সেফ সাইডে চলে গেছে। তার হয়তো হাড় ভেঙে যেতে পারতো, ভ্যাসেল যদি মেজর ভ্যাসেল ছিঁড়ে যেত তাহলে সেক্ষেত্রে হয়তো বা তাকে লিম্বটাও লস করতে হতে পারতো। এই ধরনের ক্ষেত্রে বাচ্চাটা সবসময় জন্য ভীত থাকবে, সন্ত্রস্ত থাকবে, তার ডিপ্রেশন হতে পারে, তার অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে। গত শুক্রবার গাইবান্ধার সুন্দরগঞ্জের গোপালচরণ এলাকায় স্থানীয় সংসদ সদস্য লিটন সৌরভের পায়ে গুলি করেন। একজন জনপ্রতিনিধির কাছে সন্তানের মতো স্নেহ আর ভালোবাসা পাবার কথা ছিল শিশু সৌরভের, কিন্তু বিনা কারণে ফুলের মতো নিষ্পাপ এই শিশুটির ভাগ্যে জুটল তপ্ত সীসার আঘাত। নৈতিকতা বিবর্জিত এমন হিংস্রতার জন্য নতুন প্রজন্মের কাছে কি জবাব দেবে এই সমাজ? এমন প্রশ্ন থেকেই যায়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। দর্শক, সুপার হিউম্যান খ্যাত মার্শাল আর্ট প্রশিক্ষক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ডক্টর ম্যাক ইউরির একটি সাক্ষাৎকার রয়েছে প্রবাসী সময়ের পরের অংশে। দর্শক, এই পর্যায়ে দেখে নিব সুপার হিউম্যান খ্যাত মার্শাল আর্ট প্রশিক্ষক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ডক্টর ম্যাক ইউরির একটি সাক্ষাৎকারটি ধারণ করা হয়েছে নিউ ইয়র্ক স্টুডিওতে। দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানে সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশ্বের সুপার হিউম্যান খ্যাত ডক্টর ম্যাক ইউরি। ডক্টর ইউরি, আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আত্ম উন্নয়নে ইচ্ছা শক্তি। প্রথমে আমরা জানতে চাই যে কি ধরনের অতিমানবিক বৈশিষ্ট্যের কারণে আপনাকে আজকে ডিসকভারি চ্যানেল এই সুপার হিউম্যান হিসাবে উপাধি দিয়েছে। বেসিক্যালি সুপার হিউম্যান শোডাউন নামে ডিসকভারি চ্যানেলের একটা এপিসোড ওরা তৈরি করার উদ্দেশ্যে পৃথিবীর 60 কান্ট্রিজ থেকে সিলেক্ট করে, যাদের বেসিক ক্রাইটেরিয়া ছিল যে কোনো একটা বিষয়ে ওয়ার্ল্ড রেকর্ড থাকতে হবে। অ্যান্ড ওরা হিউম্যান বডিকে 5টা সেকশনে ভাগ করে এবং ওইটাতে আর কি শীর্ষস্থানীয় যারা মনোদৈহিক শক্তির ক্ষেত্রে অনন্য বা অতিমানবীয় বৈশিষ্ট্য যেগুলি, তার ভিতরে একটা ধরেন ছিল স্ট্রেংথ, একটা ইস্যু যে বেসবল ব্যাটে লাথি মারা। I mean, I broke literally 3 baseball bat in a bundle with 1 kick. That was the prime issue. আর এছাড়া যেমন আরেকটা ইস্যু এখানে ছিল, সেটা হচ্ছে যে হিউম্যান মাইন্ড কিভাবে বডিকে ইনফ্লুয়েন্স করে। And ওরা ডায়নামোমিটার টেস্টে they found যে I can recruit almost 96% muscles through my focus or concentration. In fact, this is another world record also. আমরা জানি যে আপনি 6 বার বোধহয় হল অফ ফেম উপাধি পেয়েছেন এবং 4 বার ওয়ার্ল্ড রেকর্ড করেছেন এবং আপনি 40 ধরনের মার্শাল আর্টের গুরু হিসাবে আপনাকে সবাই জানে। তো আপনি এই যে ইচ্ছা শক্তি, মনোসংযোগ এবং যেটি বললেন ধ্যান, এই দুটোর সমন্বয় আপনি কিভাবে ঘটান? ব্রেইন ইজ লাইক দি সফটওয়্যার। আপনি যদি একটা কম্পিউটারের মডিউল বা ক্যারেক্টার চিন্তা করেন যে the software is actually our brain and the hardware is the body, তাহলে দেখবেন যে the idea becomes very clear. আমরা যা চিন্তা করি এবং যেটা আমার চিন্তাকে ইনফ্লুয়েন্স করে সেটাই অ্যাকচুয়ালি বডি এক্সপ্রেস করে। তো এই নিয়ন্ত্রণের জন্য ধ্যানের মাধ্যমে অ্যাকচুয়ালি হিউম্যান ক্যান অ্যাকচুয়ালি লিটারালি অ্যাচিভ এনিথিং। এইটার অর্থ হচ্ছে যে সবাই পারবে সেটা, এটা এনিবডি ক্যান ডু দিস। দিস ইজ অলসো, এটা অ্যানসিয়েন্ট ডে ছিল যে শুধু মুনি ঋষিরা এরকম একটা প্র্যাকটিস করে, বাট সায়েন্টিফিক্যালি ইট ওয়াজ ফাউন্ড যে ধ্যানের মাধ্যমে ইফ ইউ রিচ বা
মাইন্ড ট্রেনিং বা মনস্থিরকরণ, আমি ধ্যানের চেয়ে আই প্রেফার দি ওয়ার্ড যে মনস্থিরকরণ যে প্রক্রিয়া, তার মাধ্যমে ব্রেইনে there are 4 frequency or levels. If you reach alpha, তখন হচ্ছে মানুষ সব কিছু সে যেটাই করুক সেটা he can perform to his best of his ability. তো ওইখানে আলফাতে যাওয়ার পর সে তার যে কোনো ধরনের শারীরিক বা মানসিক পরিবর্তনের জন্য সে অ্যাকচুয়ালি সেলফ সাজেশন বা অটো সাজেশন করতে পারে এবং সেটার মাধ্যমে সে নিজেকে সেই ধরনের কাজের জন্য প্রস্তুত করে ফেলতে পারে। কিন্তু এই আলফা স্টেজে যাওয়ার জন্য পূর্ব শর্তগুলো কি? সেটার মধ্যে একটা হচ্ছে যে মনস্থিরকরণ যে প্রক্রিয়াটা সেটা সাকসেসফুলি করতে পারা। মানুষ যখন ধ্যানে বসে বা মনস্থির করতে যায় তখন ইউজুয়ালি দে এক্সপিরিয়েন্স, আই উড সে ইন সিম্পল টার্মস, যে মাঙ্কি জাম্প, অনেক রকম চিন্তা তাকে ডাইভার্ট করতে থাকে। বাট ইভেনচুয়ালি উইথ প্রসেস অফ টাইম এবং সে যদি ডিটারমিনেশনের সাথে ফোকাস করার চেষ্টা করতে থাকে, ইভেনচুয়ালি হি রিচেস দি লেভেল। বাট এটা অবভিয়াসলি প্র্যাকটিসের ব্যাপার, অনুশীলনের বিষয়। মেডিটেশনই বলে যে ইটস অ্যাকচুয়ালি ওয়ে টু ফ্রিডম। সো এটা লেট গোর মতো একটা প্রসেস, বাট ইউ হ্যাভ টু ট্রাই। অ্যান্ড বিভিন্ন ধরনের প্রক্রিয়া, মানে বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করে ডিফারেন্ট মাস্টার বা ঘরানা। কেউ হয়তো সাউন্ড, কেউ হয়তো ব্রিদিং, ফলোইং ব্রিদিং, or focusing on certain flame or spot, এরকম এক একটা কৌশল। বাট আলটিমেটলি সবগুলির আইডিয়াই হচ্ছে যে মনস্থিরকরণ। আমাদের বাংলাদেশে এই অনুশীলনের ক্ষেত্রে কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে বা এই ক্ষেত্রে আপনার কি উদ্যোগ রয়েছে বাংলাদেশে? বাংলাদেশে তো আমাদের ইনস্টিটিউশন আছেই, পৃথিবীতে অন্যান্য দেশের মতো এখন বাংলাদেশেও আমরা বুত্থান ক্রিয়া বা বুত্থান মেডিটেশন দুইটাই আর কি অনুশীলন হচ্ছে। এবং যারা এই বুত্থানের অনুসারী আছে বা যারা এই ফেডারেশন, বাংলাদেশ বুত্থান ফেডারেশনের অধীনে প্রশিক্ষণরত শিক্ষার্থী এবং ইনস্ট্রাক্টর আছে, সো তাদের ইনস্ট্রাক্টরাই অ্যাকচুয়ালি গাইড করে ফর দ্য স্টুডেন্টস টু অ্যাটেইন দিস প্রসেস। তো এই খেলার ভিতরে শারীরিক প্রক্রিয়াটার উপরে নিয়ন্ত্রণ অর্জনটা মনের সাহায্যে করাটাকে এমফাসাইজ করে আর কি। এই যে বুত্থান যে ধ্যানের কথা বললেন, এটি কিভাবে আমাদের সমাজকে প্রভাবিত করতে পারে? সোশ্যালি একটা মানুষ যখন ব্যালেন্সড হয়, ডিসিপ্লিনড হয়, যেটা হচ্ছে বুত্থান স্পোর্টস অ্যান্ড বুত্থান মেডিটেশন কম্বিনেশন একটা মানুষকে ডিসিপ্লিন, ফোকাসড এবং একটা পূর্ণাঙ্গ মানুষ হওয়ার জন্য আমার মনে হয় যে এটা একটা বিশেষ স্পেশাল রোল প্লে করতে পারে। এবং দেখা যায় যে মোস্টলি এর স্টুডেন্ট বা ফলোয়ার হচ্ছে ইয়াং জেনারেশন। তো এরা হচ্ছে তো আমাদের ফিউচার অফ দি নেশন। এই ছেলেগুলি যখন এরকম একটা ধারার অনুশীলনের মধ্যে আসছে, সো দে অ্যাকচুয়ালি বিকাম মোর কনসিয়াস এবং মোর রেসপন্সিবল সিটিজেন। সো অবশ্যই এটা সোশ্যাল ডেভেলপমেন্ট এবং অ্যাট স্টেজ এটা ন্যাশনাল ডেভেলপমেন্টে বিরাট বড় ভূমিকা রাখবে আশা করি। বাংলাদেশের একটি জাতীয় ক্রীড়া হিসাবে জি, এটা এখন ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অ্যাপ্রুভড স্পোর্টস। জি, এটি করার পেছনে কি উদ্দেশ্য কাজ করেছে আপনার মনে? মূলত তো আমরা জানি যে এটা একটা আমাদের আঞ্চলিক ঐতিহ্যের বিষয় ছিল, যেটা দেখা যাচ্ছে ইন্টারন্যাশনালি কারাতে, জুডো, তাইকোয়ান্দো অন্যান্য দেশের সাংস্কৃতিক একটা প্রতিনিধিত্ব করছে, প্লাস স্পোর্টস হিসাবে যদিও এটা সামনে আসে। বাট এই অঞ্চল থেকে অ্যাকচুয়ালি সকল ধরনের আর্ট অফ সেলফ ডিফেন্স বা আত্মরক্ষামূলক কলাকৌশলের উৎপত্তি। তো এই ঐতিহ্য কিন্তু আমরা লস্ট ইট। সো বুত্থান হচ্ছে এই অঞ্চলের এই ঐতিহ্য পুনরুদ্ধারের কিন্তু পতাকা। এই সেলফ ডিফেন্স বিষয়টি আসলেই তখন আমরা মার্শাল আর্টের দিকে চলে যাই। আপনার দৃষ্টিতে এই বুত্থানটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সব ধরনের শক্তি বা সব ধরনের পাওয়ারের কিন্তু নেগেটিভ অ্যান্ড পজিটিভ অ্যাপ্লিকেশন আছে। সো ইটস জাস্ট লাইক এ নাইফ, ডক্টর ক্যান ইউটিলাইজ ইট ইন পজিটিভলি, আর থাগ ক্যান ইউজ ইট টু কিল সামবডি। কিন্তু এটা কিন্তু নাইফের দোষ না, এটা হচ্ছে যে হাউ ইউ ইউজ। সেম টাইম ইনস্ট্রাক্টরের দায়িত্ব হচ্ছে যখন সে শিক্ষার্থীকে শিখায়, হি মাস্ট অলসো টিচ যে পজিটিভলি এটা ব্যবহারের দিকটা কত বড় অ্যান্ড ইম্পর্টেন্ট। সো ওই জায়গাটা হচ্ছে বেশি আমরা এমফাসাইজ করি। সেটাই আলটিমেটলি ওর লাইফকেও কন্ট্রিবিউট করবে, সোসাইটিকে, অ্যান্ড ফলোড বাই
nation and everybody in the world also. So বাংলাদেশে এই বুত্থান নিয়ে যে আপনি কাজ করছেন এর রেসপন্স আপনি এর কতটুকু পাচ্ছেন? আমার মনে হয় যে I should say very good, because এটা আমার একক উদ্যোগে অনেক দিন ছিল, এখন গভর্নমেন্ট হ্যাজ অলসো কাম আপ, তারাও এটা সহযোগিতা করছে, এবং নিয়ার ফিউচারে এটা আমি মনে করি যে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের বাংলাদেশকে ব্র্যান্ডিং করা, বাংলাদেশের একটা জিনিসকে পৃথিবীর বুকে মানে স্থাপিত করা বা স্ট্যাবলিশ করার জন্য বুত্থান ক্যান বি এ গ্রেট সাইনবোর্ড অলসো। বুত্থান নিয়ে আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি? আমরা পৃথিবীতে আউট অফ সেলফ ডিফেন্সে এখন রুল করি না, বাট আমার ইচ্ছা যে এক সময় আসবে যখন বিশ্বব্যাপী মানুষ বুত্থানের ইউটিলিটি এবং এর অ্যাডভান্টেজ অনুভব করবে এবং এর সঙ্গে একমত থাকবে, এবং অনুশীলনে এটা বাংলাদেশের সীমানা পেরিয়ে পৃথিবীর অন্যান্য দেশের মানুষকেও উপকৃত করবে, আলোকিত করবে, সেই আশা আমি করি। আপনি বাংলাদেশকে ব্র্যান্ডিং এর কথা বলছেন, তো আপনি তো থাকছেন প্রবাসে, আপনি প্রবাসে কি করছেন? হ্যাঁ, প্রবাসে আসলে এই কাজটাই করছি আর কি। আমি বাংলাদেশে যাচ্ছি না তা না, আমি ফ্রিকোয়েন্টলি আই এম ভিজিটিং, কারণ বাংলাদেশেও কিন্তু আমি প্যারালালি কাজটা করছি বিভিন্ন দেশে, যে এটা কিন্তু আমি ব্যক্তি উদ্যোগে এই জিনিসটা ব্র্যান্ডিংটা করছি। সো হয়তো ভবিষ্যতে সরকার আরো আগ্রহী হলে এই উদ্যোগটা আরো বেশি ব্যাপ্তি লাভ করবে। এই মুহূর্তে সরকার এক তো ধরনের জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া ও যুব উন্নয়ন মন্ত্রণালয়ের আন্ডারে এটা একটা অ্যাপ্রুভাল লাভ করেছে, which is really brilliant. ডক্টর রিরি, আজকে আমাদের আলোচনা আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বিশ্বের সুপারহিউম্যান, একজন গর্বিত বাঙালি ডক্টর ম্যাক কিউরি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, আবারও কোনো নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। এতক্ষণ দেখছিলেন নিউ ইয়র্ক স্টুডিওতে ধারণকৃত সুপার হিউম্যান খ্যাত মার্শাল আর্ট প্রশিক্ষক ডক্টর ম্যাকিউরির সাক্ষাৎকার। যশোরের 12 বাজার এলাকায় রেল লাইন থেকে এনামুল কবির নামে এক আওয়ামী লীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, পুলিশি নির্যাতনেই তার মৃত্যু হয়েছে, তবে ঘটনার দায় অস্বীকার করেছে পুলিশ। নিহতের পরিবার জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার ইছালি গ্রামের নিজ বাড়ি থেকে এনামুলকে তুলে নিয়ে যায় ইছালি পুলিশ ফাঁড়ির সদস্যরা। এরপর থেকেই নিখোঁজ ছিল সে। শনিবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা রেল লাইনের উপর থেকে এনামুলের লাশ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, এ সময় তারা থানায় যোগাযোগ করলে এনামুল নিরাপদেই আছেন বলে জানানো হয়েছে। তবে এনামুলের আটক বা মৃত্যুর ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। বাসায় আইসে বললো আমরা প্রশাসনের লোক, বলে ভাবি দরজা খোলেন। আমি বললাম আমি আর আমার মেয়ে ছাড়া কেউ নেই, দরজা আমি এখন খুলবো না। বলছে না ভাবি কোনো সমস্যা নেই, আমরা একটু দরজাটা খোলেন দেখ। 2 হাতেই হ্যান্ডকাপ লাগাচ্ছিল। তারপর আব্বু বললো যদি লুঙ্গি ঠুঙ্গির সমস্যা হয় তাহলে আমার 1 হাত খুলে দেন, আমি তো পালাই যাচ্ছি না, আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো পালাই যাব না। পুলিশের লোক যে এরকম কাজ করে বুঝতে পারিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 45 কেজি স্বর্ণের বার সহ 3 মালয়েশীয় নাগরিককে আটক করেছে বিমানবন্দর কাস্টমস। শনিবার দুপুরে স্বর্ণের বার সহ তাদের আটক করে বিমানবন্দর কাস্টমসের প্রিভেন্টিভ দল। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, মালয়েশিয়া থেকে আসা একটি ফ্লাইটের 3 যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাদের দেহ ও লাগেজ তল্লাশি করে 45টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রত্যেকটির ওজন 1 কেজি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতরা স্বর্ণ এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেওয়ার কাজ করত বলে জানিয়েছে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য 22 কোটি টাকা। চলতি বছরে এটি আটককৃত স্বর্ণের সবচেয়ে বড় চালান। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন ছাত্র অভিভাবক ঐক্য ফোরাম। এছাড়া রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে আবারও অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়েছে তারা। শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের পর মিছিল নিয়ে শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবে যায়। সেখানে একই দাবিতে মানববন্ধন করে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে প্রশ্ন ফাঁসের বিভিন্ন প্রমাণাদি তুলে ধরে। এ সময় আন্দোলনের সংহতি জানিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস বর্জন করে অবস্থান ধর্মঘটে অংশ নেওয়ার আহ্বান জানায় তারা।
আমাদের যে আন্দোলন সেটি তারা আমলে এনে কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টের আওতায় একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করুক এবং তারা তদন্ত করে দেখুক যে আমাদের প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি হয়নি। আগামীকাল আমরা সকাল 10টায় শহীদ মিনারে জমায়েত হব, সেখানে আমরা অবস্থান ধর্মঘট করব এবং সকল মেডিকেল কলেজ, প্রাইভেট, পাবলিক বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা আহ্বান জানাবো আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে তারা যেন ক্লাস বর্জন করুক। এবার প্রবাসের কিছু খবর। নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান কার ও লিমুজিন অ্যাসোসিয়েশনের 2015-16 নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্কের সভাপতি আজমল হোসেন কুনু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার। অভিষেক অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্ব উপভোগ করেন সংগঠনের সদস্যদের পরিবার ও আগতরা। এরপর নৈশভোজের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার জেতায় আনন্দ সমাবেশ করেছে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ। জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে মুক্তিযোদ্ধা নুরনবী কমান্ডারের সভাপতিত্বে এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সহসভাপতি আজিজুর রহমান সাবু, মাহবুবুর রহমান, জয়নাল আবেদিন, হাজি ইনাম, জাকারিয়া চৌধুরী সহ আরো অনেকে। সময় এবং বিষয়বস্তুর মধ্য দিয়ে সাহিত্যের ভাষা পরিবর্তিত হয় বলে মন্তব্য করেছেন দুই বাংলার প্রখ্যাত লেখক সাহিত্যিকরা। ভারতের কলকাতায় বাংলা সাহিত্য উৎসবে যোগ দিয়ে এমনই মত প্রকাশ করেন তারা। শনিবার পশ্চিমবঙ্গের কলকাতার পার্ক স্ট্রিটে শতবর্ষ প্রাচীন বইয়ের দোকান অক্সফোর্ড হাউসে এই উৎসব অনুষ্ঠিত হয়। কবি শঙ্খ ঘোষ, কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, সাহিত্যিক সমরেশ মজুমদার ছাড়াও কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপদূতাবাসের ডেপুটি হাইকমিশনার জাকি আহাদ প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন। খেলাধুলার পাশাপাশি যোগ্য সন্তান হিসেবে গড়ে উঠতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত অনূর্ধ্ব 14 বালিকা দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, নতুন প্রজন্ম যাতে সঠিক ইতিহাস জানতে না পারে সেজন্য 75 পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা মুক্তিযুদ্ধের সব প্রমাণ ও নথি নষ্ট করেছে। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে বিকৃতির মাধ্যমে তারা স্বাধীনতার চেতনা ও মূল্যবোধকে ভুলুণ্ঠিত করতে চেয়েছে। খাদ্যমন্ত্রী বলেন, যারা শেখ রাসেলকে হত্যা করেছে তারা এখনো শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করছে। নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশের উপদেষ্টা পরিষদের সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান ফাদার জেমস ক্রুজ প্রধান অতিথি হিসেবে স্বাগত বক্তব্য দেন। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার বেঞ্জামিন দি কস্তা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পরিষদের সদস্যরা। সবশেষ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আন্তর্জাতিক খবর। তুরস্কের রাজধানী আঙ্কারায় শান্তির দাবিতে আয়োজিত একটি সমাবেশে আত্মঘাতী জোড়া বোমা হামলায় অন্তত 86 জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। শনিবার স্থানীয় সময় সকাল 10টায় কেন্দ্রীয় রেল স্টেশনের সামনে আয়োজিত সমাবেশে এই হামলা চালানো হয়। এই ঘটনায় অন্তত 126 জন আহত হয়েছে। তুর্কি সরকার ও কুর্দি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাত বন্ধের দাবিতে ওই সমাবেশ আয়োজন করা হয়েছিল। সমাবেশটিতে কয়েক লাখ মানুষ যোগ দিয়েছিল বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এখনও কারো পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করা না হলেও এর তদন্ত শুরু করেছেন সরকারি কর্মকর্তারা। তুরস্কের সাধারণ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এই হামলার ঘটনা ঘটল।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার শারীরিক অবস্থা বেশ উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিসিবির ক্রীড়া চিকিৎসক মনিরুল আমিন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন নড়াইল এক্সপ্রেস মাশরাফি। এরপর তার শারীরিক অবস্থা জানতে বেশ কিছু পরীক্ষা করা হয়। আর সবশেষ পরীক্ষা অনুযায়ী মাশরাফির রক্তে আগের তুলনায় প্লাটিলেট বেড়েছে বলে জানিয়েছেন বিসিবি চিকিৎসক। তার অবস্থাও এখন বেশ স্থিতিশীল। আর এই ধারা অব্যাহত থাকলে আগামী 7 দিনের মধ্যেই হাসপাতাল ছেড়ে মাশরাফি বাসায় ফিরতে পারবেন বলেও জানান বিসিবি চিকিৎসক। যদিও এখনো মাশরাফির জ্বর ও মাথা ব্যথা আছে। আজ থেকে শুরু হওয়া জাতীয় লিগের 3য় রাউন্ডের খেলা দিয়ে দীর্ঘ 1.5 বছর পর ঘরোয়া ক্রিকেটের লঙ্গর ভার্সনে ফেরার কথা ছিল জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। মেডিসিন ডাক্তারের আন্ডারে সুপারভিশনে আছে। প্ল্যাটিলেট কাউন্টটা টাইম টু টাইম করা হচ্ছে। তো যে সময় সে ভর্তি হয়েছিল সেই সময় 1,50,000 ছিল। অ্যাট প্রেজেন্ট এটা 1,30,000 আছে, যেটা ভেরি গুড সাইন। তার মানে এটা বাড়ছে, ভয়ের কিছু নাই এবং এটা ডেঞ্জার কিছু না। আমরা কোনো প্রকার কোনো রিস্ক নিতে চাই না। যখন ওখানকার ডাক্তার সাহেবরা মনে করবে যে ছেড়ে দেওয়া যায়, তখনই তাকে ডিসচার্জ দিবে। প্রবাসের সময়ে এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সতর্কতা জারির পরও বাংলাদেশে নিরাপদ বোধ করছেন বিদেশি নাগরিকরা। চাপ হিসেবে দেখছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরাও। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার নতুন ষড়যন্ত্র করছেন খালেদা জিয়া। বিদেশিদের হত্যা তারই অংশ বললেন প্রধানমন্ত্রী। রংপুরে জাপানি নাগরিক হত্যার ঘটনায় তদন্ত কমিটির বৈঠক। বিএনপি নেতা বিপ্লবের রিমান্ড বাতিল, ছেড়ে দেওয়া হয়েছে রাজশাহী থেকে আটক 2 জনকে। সুন্দরগঞ্জে এমপি লিটনের গুলিতে আহত সৌরভের পরিবারের দিন কাটছে আতঙ্কে। চিকিৎসা ব্যয় ও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। এবং যশোরে পুলিশের হাতে আটকের পর রেললাইন থেকে আওয়ামী লীগ কর্মীর লাশ উদ্ধার। অভিযোগ স্বজনদের। নির্যাতনের কথা অস্বীকার পুলিশের। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।